আজকে এই মুহূর্তে আপনি হেডলাইনটা দেখে চিন্তা করছেন যে হঠাৎ করে আমি কি ছবি দিলাম আর কি লিখলাম, যে সেনা কর্মকর্তারা গ্রেফতার। ঠিক, যে সেনা কর্মকর্তারা গ্রেফতার আসলে এখনো হয়নি, তবে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনারা জানেন যে গত পরশুদিন আইসিটি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল কোর্ট থেকে একটা নির্দেশনা জারি হয়েছে যে গুম, খুন, হত্যা, বিদ্বেষ যা আছে এগুলোতে এইসব সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার করতে হবে। তার মধ্যে 56 জনের নাম আছে, তার মধ্যে 17 জন সেনাবাহিনীতে কর্মরত আছে, এবং যারা কর্মরত আছে তাদের ব্যাপারে বলা হয়েছে যে এই ওয়ারেন্ট যাওয়ার সাথে সাথে তাদের চাকরি বাকরি সবকিছু শেষ। আগে একটা সময় ছিল, একটা সময় এটা আসলে সেনা আইনে বিচার হয়, ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পারি যে সেনা আইনে বিচার হয়, সেনাবাহিনী বিচার করে, ওরা কোর্ট মার্শাল করে, এরপরে কারো চাকরি যায়, কারো সাজা হয়, এটা সেনাবাহিনীর আওতায়। সিভিল কোর্ট থেকে আজ পর্যন্ত কখনো আমরা পাই নাই যে সিভিল কোর্টে এইভাবে কোনো সেনা কর্মকর্তার বিচার। তবে হয়েছে এরকম সম্ভবত যখন সেনাবাহিনীর কোনো কর্মকর্তা বা সৈনিক তাদের চাকরি না থাকার পরে। এখন 17 জনের চাকরি আছে, বাকি কিছু কিছু অবসরপ্রাপ্ত আছে, তাদের মধ্যে ম্যাক্সিমামই সম্ভবত দেশের বাহিরে টাহিরেও আছে। এই সমস্ত লোকগুলোকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে এবং ঢাকা পুলিশকে নির্দেশ দিয়েছে আগামী 22শে অক্টোবর তাদেরকে সবাইকে হাতে হাত করা, পেছনে দড়ি বাইধা কিন্তু কোর্টে তুলতে হবে। এখন আপনারা যে চিন্তা করেন এদেরকে যখন কোর্টে তুলবে তখন নিশ্চয়ই এদের সাথে কিছু মপ করা হবে, ডিম মারা হবে, পাথর মারা হবে, কাউকে কাউকে হয়তো উপর থেকে লাঠি দিয়ে হেলমেটের উপরে বাড়ি দেওয়া হবে, যেটা এখন বাংলাদেশের কালচার। এই অবস্থায় আমাদের সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ওয়াকারুজ্জামান সাহেব কি করবেন? অনেকের মধ্যে ধারণা যে গতকাল বিশেষ মিটিং হয়েছে, সম্ভবত গতকালকে সিদ্ধান্ত হয়ে গেছে যে কি হবে না হবে। গতকাল আসলে কোনো সিদ্ধান্ত হয়নি, যতটুকু খবর পেয়েছি এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে দুপুর 1টা পর্যন্ত, সম্ভবত 1টার পরে আবার এই আলোচনা একটু স্থিমিত হয়ে গেছে। সম্ভবত ওয়াকারুজ্জামান কারো না কারোর সাথে কথা বলেছেন। আপনি এর আগে জানেন, আমরাও ভিডিও করেছি, ওয়াকারুজ্জামান আপনার প্রধান বিচারপতি, তারপরে আমাদের প্রধান উপদেষ্টা কবিরাজ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলেছেন, এইসব বিষয়ে আসলে নেগোসিয়েশন করার জন্য চেয়েছিলেন। তবে সেটা না হয়ে এখন এই যে কালকে গত পরশুদিন ওয়ারেন্ট ইস্যু করা হলো। আর এদেরকে ধরার জন্য, এই 56 জনকে ধরার জন্য সবচেয়ে বেশি উদ্গ্রীব নাহিদুল ইসলাম, টাকলা ফুহাদ, এরা। যদিও সেনাবাহিনীতে 2-3টা গ্রুপ আছে, একটা মুক্তিযোদ্ধাপন্থী গ্রুপ, একটা জামাত বিএনপি গ্রুপ, এরকম আছে। তবে আসলে সব গ্রুপ বাদ দিলেও সম্ভবত সেনাবাহিনীতে একটা প্যারালাল, যে ওরা ওদের মতো চলে। এখন মূল কথা হচ্ছে যে 1952 সালের 1952 সালে যে সেনা আইন, সেই আইনে বিচার হবে না সিভিল কোর্টে বিচার হবে, এটা নিয়ে এখন সবাই কথা বলতেছে। কিন্তু যা হওয়ার তা তো হয়ে গেছে অলরেডি, যেহেতু এটা পেপার পত্রিকা সব জায়গায় চলে আসছে, এদের গ্রেফতার করতে যায়। এবং আবার কি বলেছে, যারা কর্মরত আছে তাদের চাকরির ওইখানেই শেষ, মানে গত পরশুদিনে ওদের চাকরিও শেষ হয়ে গেছে। এখন ওদের বিচার আচার হইয়া যদি নির্দোষ হয় তাহলে তো চাকরি ফিরে পাবে, আর যদি নির্দোষ না হয় তাহলে তো জেলে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটা, আপনি বা আমার বিরুদ্ধে যখন ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয় তখন কি করা হয়? তখন এই ওয়ারেন্ট অর্ডার থানায় আসে, থানা থেকে পুলিশ আমাদের বাড়ি ঘরে যায়, আমাদেরকে ধরে। যদি আমাদের না পায় তাহলে ওয়ারেন্ট নামার মতো একটা কাগজ ঝুলাই দিয়ে আসা হয় দরজার উপরে, অনেকে দেখেছেন। আর যারা দেখেননি তারা যে কারো জিজ্ঞেস করে জানতে পারবেন যে ওয়ারেন্ট, পলাতক আসামির ওয়ারেন্ট ঘরে ঝুলাই দিয়ে আসা হয়। এখন আমাদের পুলিশ, যেই পুলিশ এখন সেনাবাহিনী ছাড়া চলতে পারে না, মানে যে পুলিশকে সেভ করার জন্য এই মুহূর্তে সেনাবাহিনী প্রয়োজন হয়, সেই পুলিশ কি ক্যান্টনমেন্টে ঢুকে এই 52 জনকে গ্রেপ্তার করে আনবেন নাকি অন্য কিছু? দেখেন, একটা কথা পরিষ্কার যে এই ব্যাপারে সেনাপ্রধানের বলার কিছু নেই, কারণ সেনাপ্রধান কিন্তু সুপ্রিম কমান্ড না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মুহূর্তে হচ্ছেন যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি প্রতিরক্ষা মন্ত্রণালয় ওনার হাতে। তাইলে এই যে 3 বাহিনীর সুপ্রিম কমান্ড এই মুহূর্তে ডাক্তার ইউনূস। আপনার কেউ যদি ওনার অফিসে যেয়ে থাকেন দেখবেন, বা আপনার এই আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা আপনার গুগল করলে পাবেন। এই মুহূর্তে সেই কার্যালয় হচ্ছে যে ডাক্তার মোহাম্মদ ইউনূসের কার্যালয়। তাহলে এই ওয়ারেন্ট তো ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে যাইতে হবে, ডাক্তার ইউনূস যা বলতে হবে যে এদেরকে অ্যারেস্ট করো। কাহিনীটা এরকম।
পুলিশের তো সেই ক্ষমতা নাই। পুলিশ কি সেনা ক্যাম্পে যাবে, যাইয়া তো আর সেনা ক্যাম্পের যে বন্দুক গোলা আছে, কামান আছে, এইখান থেকে কি গোলাপ ফুল বাইরে না গুলি বেরোবে? এটা এখন $1 মিলিয়ন কোশ্চেন। আবার আগামী 22 তারিখের ভেতরে কি ঘটতে পারে সেটাও $1 মিলিয়ন কোশ্চেন। যে সেনাবাহিনী কি ক্ষমতা দখল করবে, কারফিউ জারি করবে, সামরিক আইন করবে, না কি করবে, আসলে সেটা বুঝার কোনো ব্যাপার না। তবে ওয়াকারের দিয়ে এগুলো হবে না, ওয়াকারুজ্জামানকে দিয়ে এগুলো হবে না। উনি খেলতে গেছেন খুব বেশি, গত জুলাই আগস্টে খেলেছেন, গত 1 বছর যাবত উনি প্রচন্ড খেলেছেন, এখন ওনার খেলার শেষ পর্যায়ে। এমনও হবে যে এই 56 জনের পর হয়তো ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, ওনাকেও অ্যারেস্ট করে নেওয়া হবে, ওনাকেও অ্যারেস্ট করতে পারে, অথবা ওনার চাকরিও চলে যেতে পারে। কারণ এইখানে সফল হওয়ার সাথে সাথে কিন্তু ওয়াকার সাহেবের দানা আউট হয়ে যাবে। আপনাদের কি মনে হয়? আমার কাছে এটাই মনে হয়। এখন প্রথম প্রশ্ন, শেষ প্রশ্ন, এই 56 জন অফিসারকে গ্রেফতার করবে কে? গ্রেফতার কি পুলিশ করতেছে, নাকি আর্মি করবে? নাকি এমন হবে যে ঠিক আছে আপনারা সব আর্মি ক্যাম্পে থাকেন, 22 তারিখ এইখান থেকে যাইয়া আপনার কোর্টে যাইয়া কথাবার্তা বলে আসবেন, সাক্ষী দিয়ে আসবেন, আবার আসবেন, যেটা কিছুদিন আগে হয়েছিল। এবার করতে করতে এক পর্যায়ে দরকার আপনার হাওয়া হয়ে যাবেন বাংলাদেশ থেকে। এটাও হইতে পারে নাকি? এটারও প্ল্যান চলতে পারে। তো প্ল্যান কোনটা চলতেছে সেটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে 22 তারিখ পর্যন্ত। এই 22 তারিখের ভিতরে অনেক কিছু হবে। 21 তারিখে সম্ভবত তত্ত্বাবধায়ক সরকারের একটা পিটিশন যেটা আছে ওইটা সম্ভবত রায় হওয়ার কথা। 30 তারিখের ভিতরে যদি ডাক্তার ইউনূস সাহেব ইলেকশনে ঘোষণা না দেন তাহলে 3 মাস থাকবে না। এখন এই মাসটার ভিতরে অনেক কিছু করতে। আগস্ট ব্যাপক চাঞ্চল্যকর মাস, এটা আপনারাও দেখেছেন, আমরাও দেখছি, আরো দেখতে থাকবো। শান্ত থাকুন, চুপ থাকুন, দেখতে থাকুন কি হয়। আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক আলোচনা বা বিশ্লেষণ শুনবার জন্য। বাংলাদেশের রাজনৈতিক মঞ্চের নাটক আবারও জমে উঠতে শুরু করেছে। জুলাই সনদ বাস্তবায়নের পথে এখন সবচেয়ে বড় অচল অবস্থা তৈরি হয়েছে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে। একথা কেউ অস্বীকার করবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের 5 দফার সংলাপ শেষ হলো। কবে, কিভাবে, কোন আইনি রাস্তায় গণভোট হবে এ নিয়ে দলগুলোর অনড় অবস্থান অটুটি রয়ে গেল। বিএনপি বলছে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট, যাতে অর্থ প্রশাসনিক ব্যয় কমে এবং ক্যালেন্ডার পেছয় না। অন্যদিকে জামায়াত ইসলামী ও এনসিপি চাইছে নির্বাচনের আগে যাতে সনদের আইনি ভিত্তি স্পষ্ট হয়, সংসদের গঠন ও ক্ষমতা পরিধি নিয়ে ব্যর্থ না থাকে। কমিশন নিজেও ইঙ্গিত দিয়েছে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে গণভোট আয়োজন এটাই বাস্তবসম্মত পথ হতে পারে। এমনকি দ্বৈত ক্ষমতা প্রথম অধিবেশনে পরবর্তী সংসদের গাঠনিক কনস্টিটিউয়েন্ট ক্ষমতা নির্ধারণ নিয়েও ভাবনা চলছে। সমস্যার কেন্দ্রবিন্দু হলো রাজনৈতিক অর্থনীতি, খালি ক্যালেন্ডার নয়। যেদিন গণভোট হবে সেদিন মূল প্রশ্ন জুলাই সনদের কোন অংশে ঐকমত্য আর কোন অংশে ভিন্নমত, এটা ভোটারকে পরিষ্কারভাবে জিজ্ঞেস করা যাবে কিনা। 2 বিন্দুর ব্যালট বা 2Q রেফারেন্ডাম হলে একটি প্রশ্নে বৃহত্তর ঐকমত্যের প্রস্তাব, আরেকটিতে ভিন্নমত, ভোট অফ ডিসেন্ট, এভাবে ম্যান্ডেট আলাদা করে ধরার সুবিধা থাকে। এবং তার চেয়ে তো বড় প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো একমত হলেই ব্যক্তি হিসেবে আমি বা আপনি যে সেই জায়গায় সহমত পোষণ করবো তার কোনো গ্যারান্টি নেই। অনেকগুলো পয়েন্ট জুলাই সনদে থাকবে, সব মত বিষয়ে আমি একমত হতেও পারি, আবার নাও হতে পারে। সো এটা একটা বড় জটিলতা। এবং এই যে ম্যান্ডেট আলাদা করে ধরার যে সুবিধার কথা বলছিলাম আমি, এতে নির্বাচনের পর সংসদের জন্য বাধ্যতামূলক দিক নির্দেশনা তৈরি হয়, কিন্তু ভবিষ্যৎ সংসদের সংশোধনী আনার পথ পুরোপুরি বন্ধ হয় না। কমিশনের সাম্প্রতিক ব্রিফিংগুলোর সাবটেক্সট তাই। অর্ডিন্যান্সে রেফারেন্ডামের রূপরেখা, রেফারেন্ডামের প্রশ্নপত্রে এই 2 স্তরীয় কাঠামো, আর নির্বাচিত সংসদের প্রারম্ভিক অধিবেশনে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের স্বীকৃতি। সংকেতটা স্পষ্ট, কোনো বিগ ব্যাং নয়, বরং স্টেজড ট্রানজিশন। এখানে বিএনপি, জামায়াত, এনসিপির কৌশলগত হিসেবটা আলাদা। বিএনপির পক্ষে একদিনে 2 ভোট, নির্বাচন ও গণভোট সম্ভবত সবচেয়ে সুবিধাজনক। এতে পুরনো ফার্স্ট পাস্ট দ্য পোস্টের হ্যাবিট অটুট থাকে। পিআর ভিত্তিক ভোট অনুপাত অনুযায়ী আসন, যেটা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সেই বিতর্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার ঝুঁকি কমে। অন্যদিকে জামায়াত এনসিপির আগে গণভোট চাওয়ার পেছনে যুক্তি, নতুন সংসদকে কনস্টিটিউয়েন্ট ক্ষমতা দিতে হলে নির্বাচনের পূর্বেই সনদের বৈধতা নিশ্চিত করা দরকার, নইলে পরে তা রাজনৈতিক দর কষাকষির হাতে
পরে ঝুলে যাবে। তাই তারা অর্ডিন্যান্স, রেফারেন্ডাম, তারপর সংসদ, এই ক্রমটাকে টেকসই রিফর্মের শর্ত মনে করে। কমিশনও যা বুঝেছে তা হলো আপাত ঐকমত্য থাকলেও নকশার সূক্ষ্মতায় পার্টিগুলোর রেড লাইন বিন্দুতে বিন্দুতে আলাদা। এই রাজনৈতিক আইনি বিতর্ক চলতেই সেফ এক্সিট ইস্যু হঠাৎ আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য, অনেক উপদেষ্টা বিভিন্ন দলে লিয়াজ করে নির্বাচনের পর নিজেদের নিরাপদ প্রস্থান ভাবছেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। নাম না বলায় অভিযোগ গুরুভার রাজনৈতিকভাবে টিকে আছে, আইনি অর্থে ঝুলে আছে। পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান সরাসরি বলেছেন, এ ধরনের দাবি যিনি করেছেন তাকেই প্রমাণ দিতে হবে তিনি নিজে কোনো এক্সিট খুঁজছেন না এবং বাংলাদেশেই থাকবেন। প্রায় একই রকমের কথা বলেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদও। উত্তরাঞ্চল এনসিপি সংগঠক সার্জিস আলম আরো কড়া ভাষায় সেফ এক্সিট প্রসঙ্গ রাজনৈতিক মাঠে ছুড়ে দিয়েছেন। সরকারের দায়বদ্ধতার রাজনীতিতে এই কথাগুলো অবধারিতভাবে নতুন চাপ সৃষ্টি করেছে, বিশেষ করে যখন নির্বাচন ফেব্রুয়ারির ক্যালেন্ডারে ধরা। এখন প্রশ্ন, সেফ এক্সিট বিতর্কে কি জুলাই সনদের ট্র্যাক থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে? বাস্তবে তাই। ন্যায়, পুনর্মিলন ও সংস্কারের যে তিন কোণা রূপরেখা গত এক বছরে গড়ে উঠেছিল তার কেন্দ্রে ছিল স্বচ্ছতা এবং অংশগ্রহণ। উপদেষ্টাদের নৈতিক অধিকার আসে রাজপথে রক্ত ঘামে অর্জিত প্রত্যাশা রক্ষার দায় থেকে। এখানে কোনো পলিটিক্যাল ইনসাইডার খেলা চললে তা অবিশ্বাস তৈরি করবে। তাই দুই দিকেই সমান সতর্কতা দরকার। অভিযোগকারীকে তথ্য প্রমাণ হাজির করতে হবে, অভিযুক্তকে স্বচ্ছতা দেখাতে হবে। নইলে সেফ এক্সিট নিয়ে ন্যারেটিভ যেভাবে মেরুকরণ ঘটায় তাতে গণভোটের প্রশ্নপত্রের ভাষাই নয়, ভোটারের আস্থা, সাম্য ক্ষতিগ্রস্ত হবে। এই প্রেক্ষাপটে কমিশনের কাজ শুধু টেকনিক্যাল ডিজাইন নয়, বিশ্বাসের অবকাঠামো বানানো। আইন প্রশাসনের দিক থেকেও কয়েকটি ডু অ্যান্ড ডোন্টস পরিষ্কার হওয়া উচিত। প্রথমত, অর্ডিন্যান্স, রেফারেন্ডাম, কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এই রূপরেখা ধরলে টাইমিং ও সিকোয়েন্সিং স্পষ্ট করে গেজেটে ঝুলিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, রেফারেন্ডামের দুটো প্রশ্ন, ঐকমত্য প্যাকেজ ও ভিন্নমত প্যাকেজ কিভাবে বাউন্ডিং হবে, অর্থাৎ কোনটি পাস হলে সংসদ কি ন্যূনতম বাধ্যকতায় পড়বে, এটা দ্ব্যর্থহীন ভাষায় লিখতে হবে। তৃতীয়ত, নির্বাচনের ৩ তারিখ অনড় রেখে প্রশাসনিক কাজের শিডিউল, পোলিং ট্রেনিং থেকে ব্যালট লজিস্টিক্স ডাবল ট্র্যাক করা যায় কিনা তা নির্বাচন কমিশনকে পরীক্ষা করতে হবে। চতুর্থত, আন্তর্জাতিক মাপকাঠিতে রেফারেন্ডামের ন্যূনতম ভোটার ইনফরমেশন, সারসংক্ষেপ, বই, ওয়েব, ব্যালট টেস্টিং, অবহিত প্রচার এগুলো নিশ্চিত না হলে ফল বৈধতা প্রশ্ন পড়বে। পঞ্চমত, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, উপদেষ্টা, তাদের অফিস বা সংশ্লিষ্ট পাবলিক ফান্ডেড প্রকল্প এ নিয়ে স্বাধীন অডিট ট্রেল দেখাতে হবে। অভিযোগ থাকলে নিরপেক্ষ অনুসন্ধান, না থাকলে প্রকাশ্য ক্লিয়ারেন্স, দুই অবস্থাই আস্থার পক্ষে। কৌশলগত দিক থেকে বিএনপি, জামায়াত ও এনসিপির জন্য হোমওয়ার্ক স্পষ্ট। বিএনপির লাভ গণভোট নির্বাচন একদিনে করলে, রেজিম চেঞ্জ টু গভর্নেন্স রিফর্ম সেতুটি পার হতে কম ঝুঁকি নাই, কিন্তু সেক্ষেত্রে সনদের কিছু কাঠামোগত সংস্কার, যেমন সংসদীয় কমিটির বাধ্যতামূলক ক্ষমতা, ন্যূনতম পিআর উপাদান, বিচার বিভাগীয় স্বাধীনতার সিলিং পরে দিনে টেনে নিতে হবে। জামায়াত এনসিপির আগে গণভোটের যুক্তি আইনি টেকসই, তবে প্রশাসনিক রেডিনেস, ভোটার এডুকেশন এবং বিরোধী শিবিরের ডেলিবারেট ডিলেই ন্যারেটিভ, এই 3 চাপ সামলাতে না পারলে লিগ্যাল কারেক্টনেস রাজনৈতিকভাবে বুমেরাং হতে পারে। যে পথই নেওয়া হোক, সংকেত একটাই, সনদের 84 প্রস্তাবকে স্পিরিট সহ বাস্তবায়ন সম্ভব কিনা সেটা পরীক্ষা হবে গণভোটের ভাষা ও পরবর্তী সংসদের প্রথম অধিবেশনের আচরণে। এই সময়ে ঐকমত্য কমিশনের একটি স্পষ্ট ডেলিভারি ক্যালেন্ডার জরুরি। উদাহরণস্বরূপ 15-17 অক্টোবরের মধ্যে সই, অক্টোবরের শেষ সপ্তাহে অর্ডিন্যান্স, নভেম্বরে যা নির্বাচনের দিন গণভোট, ডিসেম্বরে গেজেটেড শিডিউল অফ রিফর্মস, জানুয়ারির মধ্যে রুলস অফ প্রসিডিউর, খসড়া ফেব্রুয়ারিতে নির্বাচন, এমন একটি রূপরেখা রিলিজ করলে বাজারের গুঞ্জন অনেকটাই থামবে। মিডিয়ায় ইতিমধ্যেই শোয়ের মিড অক্টোবর লক্ষ্যমাত্রা ভেসে এসেছে। এটাকে জবাবদিহির হার্ড ডেট বানিয়ে ফেলাই শ্রেয়। রাজনৈতিক যোগাযোগের ভাষাও একটু বদলাতে হবে। কে কাকে বিশ্বাসঘাতকতা করেছে, এই তর্ক যত বাড়বে, কিভাবে কাঠামোগত পরিবর্তন আনবো, এই আলোচনাটা তত গৌণ হবে। পাবলিক স্ফিয়ারে আস্থা ফেরাতে হলে 3টে জিনিস এখন থেকে ফলো করতে হবে। 1, উপদেষ্টাদের সম্পদ ঘোষণা ও অফিসিয়াল লিয়াজো প্রোটোকল প্রকাশ। 2, কমিশনের মিটিং নোটস ও এক্সপার্ট রেকমেন্ডেশনের সারসংক্ষেপ ওয়েবলিস্ট বা পাবলিশ করা। 3, ইসি ও প্রশাসনের জিরো টলারেন্সকে কেস শিট, ভোটের আড়ালে হঠাৎ প্রকল্প বরাদ্দ, লাইসেন্স নিয়োগ ইত্যাদিতে নিয়মানুবর্তিতা।